কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, খুবই দুঃখিত আজকে একটু লেট হয়ে গেল, কারণ হচ্ছে তোমাদের কোন অধ্যায়টা বাকি আছে সেটা বের করতে অবস্থা খারাপ হয়ে গেছে। তোমরা বলতেছো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পত্রের, কিন্তু আসলে ক্লাসটা তোমাদের ওইটা নেওয়া হয়েছে, কিন্তু তোমাদের হচ্ছে প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় ক্লাসটা বাকি ছিল, সেদিন লাইভটা হয়নি। আচ্ছা, সবাইকে একটু মেনশন করে দিচ্ছি, ধরো ক্লাসটা তোমাদের ওইটা নেওয়া হয়েছে, কিন্তু তোমাদের হচ্ছে প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় ক্লাসটা বাকি ছিল। আচ্ছা আচ্ছা, সবাইকে একটু মেনশন করে দাও, বাকি যারা আছে সবাইকে একটু মেনশন করো। হ্যাঁ, আজকে হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারের হচ্ছে ষষ্ঠ অধ্যায়, এই ক্লাসটা বাকি ছিল। তোমাদের ষষ্ঠ অধ্যায়ের কিছু দূর ক্লাস নেওয়ার পর সেদিন বৃষ্টির কারণে তোমাদের হচ্ছে ক্লাসটার পরে নেওয়া হয়নি, ওয়াইফাই চলে গিয়েছিল, এই জন্য ক্লাসটা হয় নাই। আসলে আমার গতকাল তোমাদের মেনশন করে দিতে একটু ভুলে গেছে, ওটা অবশ্য দ্বিতীয় অধ্যায় হবে না, ওটা হচ্ছে তোমাদের প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় হবে ক্লাসটা, বুঝতে পারছো? আচ্ছা, দেখো আমরা শুরু করি। হ্যাঁ, রিফাত ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। তোমরা যে বললো যে দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লব, যেটা ওটা ক্লাস হয়ে গেছে, তোমরা একটু দেখো, গত ক্লাসগুলো দেখলে বুঝতে পারবো, ওগুলো সব ক্লাস নেওয়া আছে। আজকে আলোচনা হবে হচ্ছে প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে। এই অধ্যায়টা তোমাদের শুরু করা হয়েছিল, কিন্তু পরে আর শেষ করা হয়নি, সেদিন বৃষ্টির জন্য ওয়াইফাই চলে গিয়েছিল। দেখো আমরা ষষ্ঠ অধ্যায় শুরু করি। আজকে এটা করলে তোমাদের ক্লাস শেষ হবে, ইতিহাস। তাহলে ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে কি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং কি মুক্তিযুদ্ধ। তাহলে এটা ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক একটা অধ্যায়, এখানে আলোচনা করা হচ্ছে। এই অধ্যায়টা তো মূলত কি, মুক্তিযুদ্ধের ঘোষণা কিভাবে দেওয়া হচ্ছে, তারপর হচ্ছে মুজিবনগর সরকার কখন গঠন করা হলো, সেই বিষয়গুলো এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তাহলে আমাদের পার্ট আগে চলে যায়। পার্ট এক হচ্ছে, পার্ট এক হচ্ছে কি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট। তার মানে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হলো, সেটার প্রেক্ষাপটটা কী ছিল, কোন কারণে স্বাধীনতার ঘোষণাটা দেওয়া হয়েছিল, সেই বিষয়টা এই পাঠে আলোচনা করা হয়েছে। তাহলে এখানে কি বলছে যে পাকিস্তানি বৈষম্য এবং নিপীড়নমূলক কি শাসনের অবসান ঘটিয়ে কি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে কত 1971 সালের 16 ডিসেম্বর কি হয়েছিল, জন্ম নেয় কি স্বাধীন বাংলাদেশ। এই রাষ্ট্রটির অভ্যুত্থানের পেছনে রয়েছিল কি এক দীর্ঘ ধারাবাহিক কি সংগ্রামের ইতিহাস। যেমন কি 1947 সালের তোমার হচ্ছে সাম্প্রদায়িকতার ভিত্তি থেকে ভারত বিভক্তির সময় কি বাংলার ভাষাভাষী অঞ্চল নিয়ে কি একটি পৃথক রাষ্ট্র গঠনের কি দাবি উঠেছিল, কিন্তু ভারতীয় উপমহাদেশের কি তখনকার দুই প্রধান দল কি ভারতীয় জাতীয় কংগ্রেস এবং হচ্ছে কি, একটা হচ্ছে জাতীয় কংগ্রেস আর একটা হচ্ছে মুসলিম লীগ, তারা কি করলো, উভয় সংগঠনের কি সংখ্যাগরিষ্ঠ নেতার বিরোধিতাকে বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখার কি প্রচেষ্টা সফল হয়নি। এদিকে কি বাঙালির স্বাতন্ত্র বোধের কারণে কি হয়েছিল, পাকিস্তানের শাসক এবং কি পূর্ব বাংলার কি জাতীয়তাবাদী নেতাদের মধ্যে কি শুরু হয়েছিল কি এক ধরনের মানসিক দূরত্ব তৈরি হয়ে যায়। এবং তখন কি হয়েছিল যে দেখো,
এরূপ অবস্থায় কি একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার জন্য কি সম্পূর্ণ ভিন্ন ভাষা সংস্কৃতির কি বাহক পাকিস্তানের দুই অংশের কি নেতাদের উচিত ছিল কি সমতা ভিত্তিক নীতি গ্রহণ কি অনুসরণ করা, কিন্তু কি হয়েছিল সেই সময়টাতে। আচ্ছা, তাহলে কি হয়েছে, কিন্তু সেই সময় কি হয়েছিল পশ্চিম পাকিস্তান ভিত্তিক কি শাসকরা এ বাস্তবতাকে উপেক্ষা করে কি করেছিল পাক পূর্ব পাকিস্তানকে অবহেলা এবং কি শোষণের নীতি গ্রহণ করে। এর প্রতিক্রিয়া হিসেবে কি অচিরে কি পাকিস্তান রাষ্ট্রের প্রতি কি বাঙালিদের একটা মোহভঙ্গ হতে থাকে এবং কি ক্রমে সেখানে বাঙালি জাতীয়তাবাদী কি চেতনার স্ফুরণ ঘটে। এর চেতনার প্রথম বহিঃপ্রকাশ ঘটে কখন, ভাষা আন্দোলনের মাধ্যমে। তাহলে বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত রূপ দেখা যায় কত 1966 সালে 6 দফা ভিত্তিক কি স্বায়ত্তশাসন আন্দোলনে। তাহলে মূলত কি ভাষা আন্দোলনের মাধ্যমে এই ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটে এবং কি তার সম্পূর্ণভাবে প্রকাশ পায় শেষে গিয়ে কখন, সেটা হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে কি পূর্ব পাকিস্তান হচ্ছে কি পশ্চিম পাকিস্তানের কাছ থেকে একটা স্বাধীনতা লাভ করে। হ্যাঁ শাওন স্যার, ওয়ালাইকুম আসসালাম। সেই সময় কি হয়েছিল পূর্ব পাকিস্তানের মানুষের কি আত্মনিয়ন্ত্রণ অধিকার আন্দোলনের ধারাবাহিকতা কত 1969 সালে কত গণ অভ্যুত্থান ঘটে। তাহলে গণ অভ্যুত্থান হয়েছিল কত 1969 সালে। পতন হয় কি সামরিক শাসক আইয়ুব খানের। এরপর কি ইয়াহিয়া খানকে ক্ষমতায় এসে কি নির্বাচনের ঘোষণা দেয়। তাহলে পরবর্তীতে যখন ইয়াহিয়া খান যখন ক্ষমতা আসলো তিনি কি বললেন একটা নির্বাচনের ঘোষণা দিলেন। সে ঘোষণা অনুযায়ী কি হয়েছিল 1970 সালের কি 1 ডিসেম্বরে সর্বজনীনকে প্রাপ্ত বয়স্কদেরকে ভোটাধিকারের ভিত্তিতে কি পাকিস্তানের প্রথম অবাধ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। যদি প্রশ্ন আসে যে পাকিস্তানের সর্বপ্রথম কি বয়স্কদের ভোটের ভিত্তিতে অবাধ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়েছিল, তাহলে কি হবে 1970 সালে। এবং কি এই নির্বাচনে কি হয়েছিল আওয়ামী লীগ কি একচেটিয়া জয়ী হয়, কিন্তু কি পাকিস্তানি শাসকরা কি জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা নিয়ে কি গড়িমসি শুরু করে। জাতীয় পরিষদের অধিবেশনে মাত্র কয়েকদিন আগে 1971 সালে 1 মার্চ কি হয়েছিল প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কি হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য কি বৈঠক স্থগিত করে দেয়। তাহলে সেই সময় কি হয়েছিল বাঙালি নেতা, তাহলে সেই সময় কি বাঙালি দেখো, তাহলে বাঙালি সংবিধান নেতাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি অসহযোগ আন্দোলনের ডাক দেয় এই সময়টাতে। তিনি নির্বাচিত কি জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের কি দাবি জানানো হয়েছিল। দেখো এই অধ্যায়টা কিন্তু মূলত বঙ্গবন্ধু রিলেটেড নিয়ে আলোচনা করা হচ্ছে পুরো অধ্যায়টাতে। এটা ওই তো গুরুত্ব দেওয়ার পড়ার দরকার না, জাস্ট শুধু একবার জানার জন্য পড়ে যাবা, যাতে কি যদি কখনো ভুল করে এই অধ্যায় থেকে প্রশ্ন দেয় যাতে কি মিস না হয়। এই পুরো অধ্যায়টা কিন্তু বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ নিয়ে করা হয়েছে, এই জন্য অধ্যায়টা এত ভালোভাবে পড়ার দরকার না, জাস্ট শুধু জানার জন্য পড়বা। আচ্ছা এগুলা দরকার নেই, ধরো আর পার্ট 2 দেখো। পার্ট 2 হচ্ছে কি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। হ্যাঁ ফাইজ রাফি, আছি আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা বলো। তাহলে দেখো 1971 সালে 25শে মার্চকে কালো রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীকে ঢাকায় পৈশাচিক এক হত্যাকাণ্ড শুরু করে কি বঙ্গবন্ধু তখনই কি স্বাধীনতার ঘোষণা দেওয়ার কি সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি কখন 25শে মার্চ রাত 12টার পর, তাহলে রাত 12টার মানে কি 26শে মার্চ প্রথম প্রহর। তাহলে 26শে মার্চের শুরুতে তিনি কি পাকিস্তানি সৈন্যদের হাতে কি বন্দী হওয়ার আগে তিনি কি টি এবং কি ইপিআর এর বর্তমান কি বিজিবি ওয়্যারলেসের মাধ্যমে কি গুরুত্বপূর্ণ স্থানে কি স্বাধীনতার ঘোষণাটি পৌঁছে দিয়েছিলেন। পরবর্তীতে 26শে মার্চ প্রথম পরীক্ষা অর্থাৎ 25শে মার্চ দিবাগত রাত 2টার দিকে কি হলো ইপিআর অফিস থেকে কি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি স্বাধীনতার ঘোষণাবাণী চট্টগ্রামের স্বাধীন কি স্থানীয় সংসদ সদস্য কি অ্যাডভোকেট ইউনুস আলীকে দেওয়া হয় এবং তিনি কি করেছিলেন রাত 1:15 কি ইপিআর এর ওয়্যারলেস যন্ত্রে কি এই বার্তা পাওয়া যায় এবং কি বার্তাটি ছিল কি নিম্নরূপ ছিল বার্তাটা, সেটা কি এই যে এখানে ইংলিশে একটা বার্তা দেওয়া ছিল, সেটা বঙ্গানুবাদ করলে কি ছিল ইহাই হয়তো কি আমার শেষ বার্তা এবং কি আজ হয়তো কি বাংলাদেশ স্বাধীন। তাহলে এই যে একটা বক্তব্য এটা কি বঙ্গবন্ধু লিখিত আকারে একটা প্রেরণ করেছিল বক্তব্যটা। পরবর্তীতে কি হচ্ছে বঙ্গবন্ধুর ঘোষিত স্বাধীনতার বার্তাটা কি চট্টগ্রামের ওয়্যারলেস বিভাগ কি সে রাতে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতার নাম কি জহুর আহমেদ। তাহলে নামগুলো মনে রাখতে হবে। জহুর আহমেদ চৌধুরীকে পৌঁছে দেওয়া হয়, তিনি কি করেছিলেন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক কে ছিল এম এ হান্নান। তাহলে এই হান্নানের নামটা মনে রাখবা। এম এ হান্নান কি স্বাধীনতার ঘোষণা বার্তাকে বঙ্গানুবাদ করেন এবং কি সে রাতে তা
কি সাইক্লোস্টাইল কপি করে কি চট্টগ্রাম শহরের জনগণের মধ্যে বিতরণ করা হয় এবং কি মাইক যোগে কি প্রচার করা হয়েছিল এই বিষয়টা, তার এই ঘোষণাটা। তাহলে দেখো বঙ্গবন্ধুকে ওয়্যারলেস যোগে কি দেশবাসীর কাছে স্বাধীনতার ঘোষণা পৌঁছে দেওয়ার পরে কি পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়ে যান। তাহলে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কি ছিল, নুরুল উল্লাহ। তিনি কি করলেন, সাক্ষাৎকার থেকে জানা যায় কি 7ই মার্চের পর কি বঙ্গবন্ধু তাকে কি ডেকে পাঠান এবং কি প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্বে সাক্ষাৎকারের কি ব্যবস্থা করে দেয়। তাহলে তাদের আলাপচারিতার সময় কি সৈয়দ নজরুল ইসলাম, তাহলে এই সৈয়দ নজরুল ইসলাম এবং কি তাজউদ্দিন আহমেদ তিনি কি উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর এই সময় কি অধ্যাপক নুরুল উল্লাহকে কি বলেছিলেন, এখানে একটা কথা বলা হচ্ছে, এটা ওইভাবে জানার দরকার নাই। তো দেখো আমরা মূল পাঠগুলোতে চলে যাই একটু, এগুলো পড়তে হবে না। আচ্ছা, পার্ট 3 যেটা বলা হচ্ছে কি পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা, তার মানে হচ্ছে কি 25শে মার্চের যে কালো রাত ছিল, সেই কালো রাতের যে একটা বর্বর যে একটা নির্যাতন ছিল এবং কি বাংলাদেশ যে হত্যা করা হয় সেই বিষয়টাতে এখানে আলোচনা করা হচ্ছে। এগুলো তোমরা সবাই জানো, এখানে ওইভাবে কিছু বলার দরকার নাই, এগুলো সবাই তোমাদের পড়া আছে। দেখো এই যে এখানে সর্বপ্রথম কোথায় গুলি বর্ষণ করা হয়েছিল, নির্বিচারে গুলি করা হয় কোথায়, তোমার হচ্ছে তাদের প্রধান লক্ষ্যবস্তু ছিল কি রাজারবাগ পুলিশ লাইন্স। তাহলে এই রাজারবাগ পুলিশ লাইন্স ছিল কি পাকিস্তানি হানাদার বাহিনীদের প্রধান লক্ষ্য এবং কি পিলখানার ইপিআর সদর দপ্তর এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে এই 3টা জায়গা ছিল কি তাদের প্রধান লক্ষ্য। এই 3টা জায়গাতে কি সর্বপ্রথম তারা কি হামলা চালায় এবং কি এখানে বেশ কিছু মানুষকে তারা হত্যা করে 25শে মার্চের রাতে। পাকিস্তানি বাহিনী প্রথম আক্রমণের শিকার হয় কি ফার্মগেট এলাকার কি মিছিলরত ছাত্র জনতা। তাহলে নির্বিচারে গুলি বর্ষণ আর কি ট্যাঙ্কের গোলায় কি সেখানে অনেক হতাহত হয় এবং কি প্রায় 2100 দিকে আক্রান্ত হয় কি রাজারবাগ পুলিশ লাইন্স এবং কি পিলখানা। তাহলে এই জায়গাগুলোতে তারা কি করেছিল, একটা বর্বর নির্যাতন চালিয়েছিল। তারপর কি হচ্ছে 26শে মার্চ ভোরে কি দেখা যায় কি জগন্নাথ এবং কি ইকবাল হলের কক্ষ, সিঁড়ি এবং মাঠ পাশ থেকে কি রাস্তায় কি লাশ আর লাশ পড়েছিল। ভোর 4টা পর্যন্ত কি হলগুলো থেকে পাকিস্তানি বাহিনীর তাণ্ডব চলে। তাহলে মোটামুটি ভোর 4টা পর্যন্ত কি তাদের পাকিস্তানি হানাদার বাহিনী থেকে একটা তাণ্ডব ছিল। পাকিস্তানি সেনারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলেও কি হানা দেয়। তাহলে যে বর্তমানে যে রোকেয়া হল আছে সেই রোকেয়া হলেও কি হানা দিয়েছিল। তারা কি অনেক ছাত্রীকে পাশবিক নির্যাতনের পর কি হত্যা করে এবং কি সম্ভ্রম বাসা থেকে অনেক ছাত্রী কি হলের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা দিয়েছিল। অনেক ছাত্রীকে কি পাকিস্তানি সেনারা ধরে নিয়ে যায়। তাহলে এই ছিল কি 25শে মার্চের কালো রাতের একটা কি বর্বর একটা চিত্র ছিল সেই সময়টাতে। তাহলে এই কথাগুলো এখানে বলা হচ্ছে। তারপর হচ্ছে কাকে হত্যা করা হয়েছিল, হত্যা করা হয় কি রাজনৈতিক সাংস্কৃতিক আড্ডার প্রাণকেন্দ্র কি মধুর ক্যান্টিন, সেই মধুদাকে। তাহলে বর্তমানে যেটা মধুর ক্যান্টিন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যে প্রাণকেন্দ্র যে মধুর ক্যান্টিন আছে সেই মধুর ক্যান্টিনের যে মালিক ছিল নাম হচ্ছে কি মধুদা, তাকেও এই সময়টাকে হত্যা করা হয়েছিল। ঘাতক পাকিস্তানি সেনারা কি 25শে মার্চ রাতে কি পুরান ঢাকার হিন্দু অশোধিত এলাকা কি তাঁতিবাজার, তারপর হচ্ছে কি শাঁখারীপট্টি, কচুক্ষেত, তারপর কি মিরপুরের বিভিন্ন এলাকা, তারপর রায়ের বাজার, ধানমন্ডি, মোহাম্মদপুর, ইন্দিরা রোড, তারপর কি কলাবাগান এলাকা সহ বিভিন্ন স্থানে তারা কি করেছিল এই হত্যা, লুটতরাজ এবং অগ্নিসংযোগ করে। তারা এরাতে কি ঢাকার বাইরেও কি রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট, কুমিল্লা এবং কি শহীদপুর সহ পূর্ব পাকিস্তানের কি বড় বড় শহরগুলোতে হামলা চলে। তাহলে এই 25শে মার্চের রাতে কি মোটামুটি সম্পূর্ণ বাংলাদেশে কি এই পাকিস্তানি হানাদার বাহিনী একটা বর্বর হত্যাকাণ্ড চালিয়েছিল। তাহলে 25শে মার্চ থেকে কত 27শে মার্চ পর্যন্ত কি ঢাকা শহরের কি আনাচে কানাচে কি নির্বিচারে হত্যাকাণ্ড এবং কি অগ্নিসংযোগ চলে। এই হত্যা এবং ধ্বংসযজ্ঞের খবর যাতে কি বহির্বিশ্বে পৌঁছতে না পারে সেজন্য কি
পূর্ব পরিকল্পনা অনুযায়ী 25শে মার্চের আগে কি বিদেশি সাংবাদিকদের কি ঢাকা থেকে কি বাধ্য করা হয়। তাহলে কেন এদের বাধ্য করা হয়েছে? যাতে কি এই হত্যাকাণ্ডের চিত্র কি বহির্বিশ্বে তারা প্রকাশ করতে না পারে। এই জন্য সেই সময় যে সাংবাদিকরা ছিল তাদেরকে ঢাকার বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এবং কি তারপর কি ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিংস, দেখো ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিংস তিনি কি করলেন, কয়েকজন জীবনের ঝুঁকি নিয়ে কি ঢাকায় লুকিয়ে ছিলেন। ব্রিটেনের কি দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকা, এই পত্রিকার নামটা মনে রাখো, দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় কি প্রকাশিত কি প্রতিবেদনের মাধ্যমে সারা বিশ্বকে বাংলাদেশে কি পাকিস্তানিদের চালানো গণহত্যার কি খবর জানিয়েছিলেন। প্রত্যক্ষদর্শী ছিল কি সাইমন ড্রিং। তাহলে সাইমন ড্রিং ছিল কি প্রত্যক্ষদর্শী। তার বর্ণনা অনুযায়ী কি শুধুমাত্র হিন্দু ছাত্রদের হল হওয়ায় কি পাকিস্তানি বাহিনী কি জগন্নাথ হল পুরোপুরি ধ্বংস করে দেয়। তাহলে বর্তমানে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জগন্নাথ হল আছে, সেই তৎকালীন সময় কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল কি পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। এতে কি 600 থেকে 700 কি আবাসিক ছাত্র এবং কি অধ্যাপক কি গোবিন্দচন্দ্র দেব, তারপর মনিরুজ্জামান কি প্রমুখ নিহত হয়। তাহলে মোটামুটি 6 থেকে 700 ছাত্রছাত্রী ছিল এবং কি বেশ কয়েকজন শিক্ষকও ছিল এই সময়টাতে এই জগন্নাথ হলে। তখন তাদের হত্যা করা হয়েছিল। তার পরবর্তীতে কত 1968 সালে দেখো 16 মার্চ দখলদার পাকিস্তানি সেনারা দক্ষিণ ভিয়েতনামের মাই গ্রামে কি যে গণহত্যা চালায় তাদেরকে কি বিশ্ব স্তম্ভিত হয়েছিল। আর বাংলাদেশের কত 1971 সালের পাকিস্তানি হানাদার বাহিনীকে যে হত্যাকাণ্ড এবং ধর্ষণ অভিযোগ চালিয়েছিল তাদেরকেও কি পশ্চিম গণমাধ্যম কি শিরোনাম করেছিল কি বাংলাদেশ এ থাউজেন্ড কি এ থাউজেন্ড রিয়েল, অর্থাৎ কি বাংলাদেশের কি কি হচ্ছে মাইলের হাজার গুণ কি নির্মমতা চালানো হয়েছিল সেই সময়টাতে। তাহলে মোটামুটি কি প্রায় 1 মাইলের কি মাইলের পর মাইল কি একটা হত্যাকাণ্ড চলেছিল এখানে সেই সময়টাতে, এটা এখানে বলা হচ্ছে। পার্ট 4 কি বলা হচ্ছে, বাঙালি জনতার কি প্রতিরোধ যুদ্ধ। তাহলে 25শে মার্চ যখন কি তারা একটা হত্যাকাণ্ড চালালো, তার পরবর্তীতে কি একটা বাঙালিরা কি করলো, একটা প্রতিরোধ যুদ্ধ শুরু করলো। তার মানে কি তাদের প্রতিপক্ষে কি হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনীদের বিপক্ষে একটা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, সেগুলো বলছে। তাহলে তৎকালীন কি পূর্ব পাকিস্তানের কি গভর্নর লেফটেন্যান্ট কে ছিল, জেনারেল টিক্কা খান ছিল তখনকার লেফটেন্যান্ট। তিনি ধারণা করেছিলেন কি অপারেশন সার্চলাইট কি পরিচালনার পর কি 10 এপ্রিলের মধ্যে কি পুরো পূর্ব পাকিস্তান কি বাংলাদেশ তার নিয়ন্ত্রণে আসবে। কিন্তু কি বাঙালির স্বাধীনতার কি স্বপ্ন গড়িয়ে দেওয়া সম্ভব হবে না, তার এই আশাবাদ কি কারণও ছিল। তাহলে তিনি মনে করেছিলেন কি টিক্কা খান মনে করেছিলেন যে এই গণহত্যা চালানোর পরে কি 10 থেকে 12 দিনের মধ্যে কি হবে, এই সম্পূর্ণ পূর্ব পাকিস্তান কি পশ্চিম পাকিস্তানের বর্ষতা স্বীকার করবে। কিন্তু বাঙালি জাতিরা কি করেছিল, সে 25শে মার্চের পর থেকে কি 26শে মার্চ থেকেই কি তারা একটা কি সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে কি বাংলাদেশকে স্বাধীন করার জন্য। তাহলে তারা 26শে মার্চ থেকে কি বাঙালিদের প্রতিরোধ কি যুদ্ধ শুরু হয়ে যায় এবং কি ঢাকায় কি 25শে মার্চে গণহত্যা এবং কি বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার খবর পাওয়ার পর থেকে কি বাংলাদেশের বিভিন্ন স্থানে কর্মরত বাঙালি সেনা, এপিআর, তারপর হচ্ছে কি পুলিশ বাহিনী, তারপর কি আনসার, স্বেচ্ছাসেবক বাহিনী কি সদস্যরা কি ধীরে ধীরে সংগঠিত হতে থাকে এবং কি তারা একযোগে কি সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাহলে পার্ট 5 হচ্ছে কি মুক্তিযুদ্ধে বাঙালি ছাত্রদের অংশগ্রহণ। তাহলে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে 71 মুক্তিযুদ্ধে কি বাঙালি ছাত্রদের কি একটা মোটামুটি একটা অংশগ্রহণ ছিল, তারা একটা ভালো পর্যায়ে ছিল। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কি ছাত্রদের ভূমিকা ছিল কি অপরিসীম। সেই 1952 সালের কি ভাষা আন্দোলনের মধ্য দিয়ে কি বাংলাদেশের রাজনীতিতে কি ছাত্র সমাজ একটি বিশেষ স্থান তৈরি করে নেয়। তাহলে পরবর্তীতে 52-এর ধারা অনুযায়ী কি পরবর্তীতে 69-এর গণ অভ্যুত্থান, তারপর হচ্ছে কি 66-র কি 66-র হচ্ছে কি 6 দফা আন্দোলন কিংবা কি এই বিষয়গুলোতে যা ছিল, পরবর্তীতে সর্বশেষ কত 1971 সালে মুক্তিযুদ্ধ পর্যন্ত কি এই ছাত্রদের একটা ভূমিকা ছিল কি এই আন্দোলনগুলোতে। তাহলে তেমনই হচ্ছে এই মুক্তিযুদ্ধে 71 মুক্তিযুদ্ধে বাঙালি ছাত্র জনতাও কি এই মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে এবং কি তারা জীবনের ঝুঁকি নিয়ে জীবন উৎসর্গ করেছিল এবং কি বাংলাদেশকে স্বাধীনতার একটা কি পথের দিকে এগিয়ে নিয়ে যায়। তাহলে সেই সময়টাতে কি ছিল যে কি 7 মার্চের ভাষণের মাধ্যমে কি হয়েছিল, স্বাধীনতা সংগ্রামকে আহ্বান জানানোর পর থেকে কি ছাত্রনেতারা কি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদকে গঠন করে এবং কি দেশের সব জেলায় প্রতিটি স্কুল কলেজ সংগ্রাম পরিষদকে গঠন করে কি প্রস্তুতি চলতে থাকে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কি দেশের সব বিশ্ববিদ্যালয় বড় বড় যে কলেজ ছাত্র এলাকায় কি কৃষক শ্রমিক পেশাজীবীদের সংগঠন করতে থাকেন এবং কি তারা বিভিন্ন স্থানে অস্ত্র প্রশিক্ষণ কি শুরু করে। ঠিক তেমনই কথা 25শে মার্চের গণহত্যা শুরু হলে তাৎক্ষণিক প্রতিরোধ যুদ্ধে কি ছাত্ররা ছিল কি অগ্রণী। তারা বাঙালি সেনা কি কর্মকর্তা, সদস্য, ইপিআর এবং কি পুলিশদের সাথে
প্রতিরোধ যুদ্ধে অংশ নিয়ে কি জনগণকে সংগঠিত করতে থাকে এবং কি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে দিতে কি অগ্রণী ভূমিকা পালন করে। তাহলে ছাত্রদেরকে একটা মোটামুটি ভূমিকা ছিল, তারা কি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং কি অন্যদেরকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য উৎসাহ প্রদান করেছে, যাতে কি বাংলাদেশকে খুব দ্রুত স্বাধীন করতে পারে। এবং কি তারা একে একে কি বাংলাদেশেও তারা কি করেছিল, বাংলাদেশেও তারা প্রশিক্ষণ নিয়েছিল এবং কি পাশাপাশি বাংলাদেশের বাইরে কোথায় ভারতে গিয়েও তারা কি প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ যুদ্ধ করে 1971 সালে। 6 হচ্ছে কি মুক্তিযুদ্ধে নারীর অংশগ্রহণ। তাহলে মুক্তিযুদ্ধের নারীর অংশগ্রহণ, তাহলে নারীরা কেমন ছিল, নারীদের অংশগ্রহণ কেমন ছিল, তারা বিভিন্নভাবে কি করতো, পুরুষ মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করতে এবং কি তারা নারীরাও কিন্তু সরাসরি কি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারপর হচ্ছে পুরুষ কি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সেবা যত্ন করা কিংবা চিকিৎসার ব্যবস্থা করা, তাদের খাবার দাবারের ব্যবস্থা করা, এই কাজগুলো সাধারণত কি নারীরা করে থাকতো। তাছাড়াও কি নারীরা বেশ কিছু কাজ করেছে, সেগুলো হচ্ছে কি নারীরা কিন্তু বিভিন্ন সংগঠনে ছিল। দেখো সেটা হচ্ছে কি গোবরা ক্যাম্প, সেখানে কি মুক্তিযুদ্ধের নারীদের একটা ক্যাম্প ছিল, সেটা হচ্ছে গোবরা ক্যাম্প। সেই ক্যাম্পে কি ছিল, এখানে কত 400 মহিলা মুক্তিযোদ্ধাকে ট্রেনিং নিয়েছিল বলে কি জানা যায়। তাহলে সেটা কোথায় ছিল, কলকাতার পদ্মপুকুর এবং পার্ক সার্কাস এলাকায়। তাহলে সেই জায়গাটাতে মোটামুটি 400 জন কি মুক্তিযোদ্ধা, নারী মুক্তিযোদ্ধাকে ট্রেনিং নিয়েছিল এবং কি আগরতলায় মহিলা গেরিলা ট্রেনিংয়ে কত 8 জন মহিলা আধুনিক অস্ত্রের ট্রেনিং নিয়েছিল। তাহলে এখানে মোটামুটি কি নারীরাও কিন্তু একটা সম্মুখ ভূমিকা রেখেছিল কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে, নারীরাও সেখানে কি সরাসরি অংশগ্রহণ করে। তাদের মধ্যে বেশ কিছু নাম আমরা দেখতে পারি, তারা হচ্ছে কি মেহেরুন্নাসা, যশোরের কি সাহেলা বেগম, পটুয়াখালীর মনোরা বেগম, তারপর কি শোভারানী, বিথিকা বিশ্বাস, শিশির কণা, তারপর হচ্ছে কি চাঁদ পেয়ারা, তারপর হচ্ছে কি ডক্টর সেতারা বেগম, ভানেসা বেগম প্রমুখ। তারপর কি তারামন বিবি এবং কি ডক্টর সেতারা বেগমকে কি মুক্তিযুদ্ধ তাদের অসামান্য অবদানের জন্য কি বীর প্রতীক খেতাবে কি ভূষিত করা হয়েছিল। তাহলে এই যে তারামন বিবি এবং কি সেতারা বেগম, তাদেরকে কি বীর প্রতীকে ভূষিত করা হয় পরবর্তীতে। তাহলে আমরা বুঝতে পারি কি যে এই মুক্তিযুদ্ধের নারীদের কি একটা ভূমিকা ছিল, বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল এই মুক্তিযুদ্ধের ক্ষেত্রে। তারপর হচ্ছে কি মুক্তিযুদ্ধে কি কৃষক, পেশাজীবী এবং কি বুদ্ধিজীবীদের একটা অংশগ্রহণ। তাহলে এই মুক্তিযুদ্ধের ছাত্র এবং নারীদের পাশাপাশি কি দেশের কৃষক তারপর শ্রমিক, তারপর যে পেশাজীবী মানুষ এবং কি বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করেছিল সরাসরি। কৃষক শ্রেণী থেকে বেশ কিছু লোকজন, তারপর হচ্ছে শ্রমিক শ্রেণী থেকে অনেক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং কি তাদের জীবন উৎসর্গ করে। তার মধ্যে কি ছিল, বুদ্ধিজীবীরাও কিন্তু এখানে কি তাদের মেধা এবং কি তাদের জ্ঞানের মাধ্যমে এই মুক্তিযুদ্ধকে আরো অগ্রসরের দিকে এগিয়ে নিয়ে যায়। তাহলে পরবর্তীতে কি হচ্ছে দেখো, পরবর্তীতে কিন্তু দেখা যায় কত 1971 সালে কি, আচ্ছা তার আগে দেখো এই পেশাজীবীদের অংশগ্রহণের মধ্যে দেখো পেশাজীবীরা কি ভূমিকা ছিল অসামান্য, বিপুল সংখ্যক সাধারণ মানুষকে এখানে অংশগ্রহণ, এদের মধ্যে কে ছিল, অনেকে ছিল, নাম কি ছিল, যেমন কি বেশ কিছু উদাহরণ, যেমন বিচারপতি আবু সাইদ চৌধুরী, অধ্যাপক কি রেহমান সুবাহান, অধ্যাপক খান সরওয়ার মুর্শিদ, হাসান ইমাম, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক মুফাজ্জর চৌধুরী প্রমুখ কি তারা বিশ্ব জনমত সংগঠিত করেছিল এবং কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কি এ আর মল্লিক পুলিশ, তারপরে ইপিআর এবং কি ছাত্র জনতাকে কি সংগঠিত করেছিল। তাহলে এখানে কি এই পেশাজীবীদের একটা ভূমিকা ছিল এই মুক্তিযুদ্ধকে অন্যদের সংগঠিত করা কিংবা কি এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনাগুলো বহির্বিশ্বে প্রকাশ করার ক্ষেত্রে। তাহলে মুক্তিযুদ্ধে কি ছিল, শিল্পী, সাহিত্যিক এবং কি বুদ্ধিজীবীদের একটা অংশগ্রহণ ছিল। তারা শিল্পী সাহিত্যিকরা কিভাবে অংশগ্রহণ করেছিল, তারা মুক্তিযুদ্ধ বিষয়ক সচেতনতামূলক কি বিভিন্ন ধরনের নাটক, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে কর্মশালা কিংবা কি বিভিন্ন ধরনের কি তারা নাটক, আবৃত্তি প্রভৃতি কি সঙ্গীত, তারপর হচ্ছে কি কথিকা, গান, এই জিনিসগুলো রচনা করে কি করেছিল, বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল, যাতে কি তারা সরাসরি কিংবা কি তারা স্বতঃস্ফূর্তভাবে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং কি নিজের দেশকে, নিজের দেশের মানুষকে কি রক্ষা করতে পারে। তাহলে এই দিক দিয়ে কারা ছিল, এই দিক দিয়ে শিল্পী এবং সাহিত্যিকরা এবং কি বুদ্ধিজীবীরা এই মুক্তিযুদ্ধকে একটা ভূমিকা পালন করেছিল। দেখো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উল্লেখযোগ্য কিছু কি ছিল প্রচার মাধ্যম ছিল, সেগুলো কি অগ্নিশিখা, রণতরী, রণবেরি, তারপরে কি রণাঙ্গনের সংবাদ, জল্লাদের দরবার, দর্পণ, এই জিনিসগুলো বিশ্ব, তারপরে কি চরমপত্র। তাহলে এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু বেশ একটা জনপ্রিয়তা অর্জন করেছিল সেই সময়টাতে এবং কি এইগুলোর মাধ্যমে কি বাঙালি জাতি কি হয়েছিল, এই জিনিসগুলো মুক্তিযুদ্ধের প্রতি একটা তাদেরকে একটা ভালো লাগা এবং কি তারা সরাসরি এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণের একটা সাহস পায়। তারপরে দেখো কি মুক্তিযুদ্ধে কি গণমাধ্যমের ভূমিকা। তাহলে গণমাধ্যমে কিন্তু এই মুক্তিযুদ্ধে বেশ একটা বড় ভূমিকা রাখে, কারণ কি গণমাধ্যমের মাধ্যমে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের খবরগুলোকে বহির্বিশ্বে প্রচারিত হয় এবং কি বহির্বিশ্ব এই বাংলাদেশকে সাহায্য করার জন্য কি এগিয়ে আসে এবং কি বহির্বিশ্বে
এই জনমত তৈরি করতে কি এই যে গণমাধ্যমগুলো আছে সেই গণমাধ্যমগুলো ভূমিকা পালন করে এবং কি পরিশেষে দেখা যায় কি যে রাশিয়ার সাহায্যে কি হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে একটা অনুপ্রেরণা পায় এবং কি সে পাকিস্তানের কি হয়েছিল পশ্চিম পাকিস্তানকে শেষ পর্যন্ত কি 16 ডিসেম্বর পাকিস্তানকে কি হয়েছিল হারাতে সক্ষম হয়েছিল। তাহলে এই গণমাধ্যমের ভূমিকাও কি মুক্তিযুদ্ধের মধ্যে রয়েছে, তাহলে সেগুলো আমরা দেখতে পারি। বিশেষ করে কি যে 26 মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র কি এই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল এই মুক্তিযুদ্ধের ক্ষেত্রে। আর তো যে বাংলা কি মুক্তিযুদ্ধে কি সাধারণ মানুষের অংশগ্রহণ, তাহলে এটা তো অবশ্যই জানা আছে যে সাধারণ মানুষ যদি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে না না করতো তাহলে কি কখনো বাংলাদেশ স্বাধীন হতে পারতো না। তার সাধারণ মানুষ কী করেছিল এই মুক্তিযুদ্ধের সাথে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে তাদেরকে খাবার দেওয়া, তাদেরকে আশ্রয় দেওয়া, তারপর কি তাদেরকে গোলা বারুদ কি এনে দেওয়া, বিভিন্ন কাজে কি তারা সাহায্য সহযোগিতা করেছিল, যার ফলে কি হয়েছে এই মুক্তিযুদ্ধটা আরও কি প্রগতিশীল হয় এবং কি গতিশীলতা লাভ করে। পার্ট 9 দেখো কি হচ্ছে বাঙালি নেতৃবৃন্দকে ভারতে আশ্রয় গ্রহণ এবং কি মুক্তিযুদ্ধ পরিচালনা। তাহলে নেতৃবৃন্দের ভারতে আশ্রয় এবং কি মুক্তিযুদ্ধ পরিচালনা, তাহলে দেখো তৎকালীন যে নেতাকর্মীরা ছিল বিশেষ করে কি এই যে এস এম কামারুজ্জামান, তাজউদ্দিন আহমেদ, তারপর হচ্ছে কি তোমার হচ্ছে কি শহীদ নজরুল ইসলাম, খন্দকার মোস্তাক আহমেদ, এই যে চারজনকে নিয়ে কি আওয়ামী লীগের কি হাইকমান্ড কি গঠন করা হয়েছিল। তারা কি করেছিল, তারা ভারতে গিয়েছিল এবং কি সেখানে মুজিবনগর সরকার গঠন করে এবং কি সেখান থেকে মুক্তিযুদ্ধকে পরিচালনা করতে শুরু করে। তাহলে তারা কি করেছে, তাদের মাধ্যমে কিন্তু তারা ভারতে আশ্রয় নেয় এবং কি মুক্তিযুদ্ধকে একটা প্রগতিশীল একটা ধারা অব্যাহত রাখে। তাদের প্রচেষ্টাতে কিন্তু কি পরবর্তীতে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। তাহলে মুক্তিযুদ্ধে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি ভূমিকা, তাহলে 1920 থেকে কত 1975 সাল পর্যন্ত, তাহলে এটা এই ইতিহাসটা সবার জানা আছে, এটা পড়ানোর কিছু নেই এখানে, তোমরা এগুলো দেখলে বুঝতে পারবা। আর এই টপিকটা এবার বাদ দেওয়া ভালো, এখান থেকে প্রশ্ন দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এই টপিকটা এখান থেকে বাদ দিয়ে রাখবা, এই টপিকটা পড়ার দরকার নেই এখান থেকে। এগুলো সবাই জানো, যদি ভুলে কোনো প্রশ্ন দিয়ে রাখে তাহলে তোমরা অবশ্যই পারবা এখান থেকে। আমরা দেখো শহীদ নজরুল ইসলামের কাহিনীতে চলে যাই। শহীদ নজরুল ইসলাম তৎকালীন কি ছিল, তিনি ছিলেন কি শহীদ নজরুল ইসলাম ছিল কি তৎকালীন কি ভারপ্রাপ্ত একজন কি প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের। তাহলে তিনি ছিলেন কি অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ নজরুল ইসলাম। তিনি কোথায় জন্মগ্রহণ করেন, কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে কি ইতিহাসে এমএ ডিগ্রি লাভ করেন। তাহলে তিনি কি ছিলেন, ইতিহাস বিভাগের একজন ছাত্র ছিলেন। তিনি ছিলেন কি 1948 সালে রাষ্ট্রীয় ভাষা সংগ্রাম পরিষদের অন্যতম একজন সদস্য। 1949 সালে তিনি কি পাকিস্তানের সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিসে যোগ দিয়ে কি কর বিভাগে চাকরি লাভ করেন এবং কি তিনি কিন্তু কি রাজনীতি করবেন বলে কি 1951 সালে কি চাকরি ছেড়ে দিয়ে ময়মনসিংহকে আনন্দমোহন কলেজ কি ইতিহাসে অধ্যাপনার চাকরি গ্রহণ করেন। পরবর্তীতে তিনি গত 1953 সালে কি ল পাশ করে কি ময়মনসিংহ আদালতে কি আইন ব্যবসা শুরু করেন এবং পরবর্তীতে দেখা যায় কি তিনি 1957 সালে কি তিনি ময়মনসিংহ আওয়ামী লীগের সভাপতি হন এবং 1963 সালের 8ই মে তিনি 1969 সালে কি 21শে ফেব্রুয়ারি পর্যন্ত কি আওয়ামী লীগের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হিসেবে কি দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে তিনি কি হয়েছিলেন 1971 সালে যখন বঙ্গবন্ধুকে জেলে নিয়ে যাওয়া হয় তখন কি তিনি এই আওয়ামী লীগের কি একজন কি ভারপ্রাপ্ত বা অস্থায়ী রাষ্ট্রপতির কি দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধের সময়কালে। তাহলে তিনি কত 1975 সালে কত 15 আগস্ট কি বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পরে কি ক্ষমতায় বসে কি সরকার শহীদ নজরুল ইসলাম সহ কি আওয়ামী লীগের কি শীর্ষ নেতাদেরকে কয়েকজনকে কারাবন্দী করা হয়। তাহলে 75-এর পরে বেশ কয়েকজন নেতাকর্মী নজরুল ইসলাম সহ কি বেশ কয়েকজন নেতাকর্মীকে কি কারারুদ্ধ করা হয় বা কারাবরণ করা হয়েছিল। এরপর হচ্ছে কি তাজউদ্দিন আহমেদ কে ছিল, তৎকালীন আওয়ামী লীগের কি ছিল, তৎকালীন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে তিনি ছিলেন কি, তাহলে বঙ্গবন্ধুর অনুরোধে তিনি কি মুক্তিযুদ্ধ সহ কি অস্থায়ী সরকারের কার্যক্রম দক্ষতার সাথে কি পরিচালনা করেন এবং কি তিনি গাজীপুর জেলার কাপাসিয়ায় জন্মগ্রহণ করেন। তাহলে জন্মস্থান ছিল কোথায়, গাজীপুরের কাপাসিয়ায়। তিনি 1946 সালে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং কত 1947 থেকে 52 কি সময়কালে ভাষা আন্দোলনের কি নেতৃত্ব প্রদান করেছিলেন। তাহলে 1953 সালে কি আওয়ামী লীগের কি মুসলিম লীগে যোগদান করেন এবং ঢাকা জেলা কি আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক তিনি নিযুক্ত হয়েছিলেন। পরবর্তীতে যুক্তফ্রন্ট থেকে কত 1954 সালে পূর্ববঙ্গকে ব্যবস্থাপক পরিষদের কি সদস্য নির্বাচিত হন তাজউদ্দিন আহমেদ। তিনি 1955 সালে কি পাকিস্তান গণপরিষদেরও সদস্য নির্বাচিত হন। তাহলে এইভাবে ধারাবাহিকভাবে কি তিনি শেষ পর্যন্ত 71 সালে কি
আওয়ামী লীগের কি ছিল, অস্থায়ী যে মুজিবনগর সরকার ছিল সেখানকার তিনি কি ছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং কি মুক্তিযুদ্ধে ভূমিকা রাখেন। এরপর দেখো আবুল হাসনাত কি মোহাম্মদ কামরুজ্জামান, তিনি কি ছিলেন, তিনি ছিলেন কি মুজিবনগর সরকারকে ত্রাণ এবং কি পুনর্বাসন দপ্তরের কি দায়িত্ব পালন করেন। তাহলে তিনি ছিলেন কি ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী ছিলেন। এজেম কামরুজ্জামান জন্ম কোথায়, রাজশাহী শহরে। তিনি কি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনৈতিক স্নাতক এবং কি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কি এলএলবি ডিগ্রি লাভ করে লাভ করেন এবং 1942 সালে কি নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের কি রাজশাহী জেলা শাখার সম্পাদক নির্বাচিত হন। তাহলে মোটামুটি কি সবাই ছিল কি আওয়ামী লীগ পন্থী ছিল সবাই। তিনি তারপর দেখো 56 সালে কি রাজশাহী আদালতে কি আইন পেশা শুরু করেন এবং আওয়ামী লীগের যোগদান করেন। পরবর্তীতে তিনি 70 থেকে 71 সময়কালে কি নিখিল পাকিস্তান আওয়ামী লীগের কি সাধারণ সম্পাদক ছিলেন এবং 70 নির্বাচনে জাতীয় পরিষদের কি সদস্য নির্বাচিত হন এবং কি 23 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশের স্বরাষ্ট্র ত্রাণ এবং কি পুনর্বাসন মন্ত্রী হিসাবে কি দায়িত্ব পালন করেন এবং 72 থেকে 73 কি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এবং কি 73 থেকে 74 বাণিজ্য মন্ত্রী হিসেবে কি দায়িত্ব পালন করেন। তাহলে তিনি 73 সালে কি জাতীয় সংসদ সদস্যকে নির্বাচিত হয়েছিলেন। তাহলে মোটামুটি কি তিনি বেশ কয়েকবার কি এই ত্রাণ এবং কি পুনর্বাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাহলে পরবর্তীতে 3রা নভেম্বর কোথায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিনি কি বন্দী থাকা অবস্থায় কি সশস্ত্র বাহিনীর কি কতিপয় উশৃঙ্খল ব্যক্তি কি তাকে নির্মমভাবে কি হত্যা করে 75 সালে। ক্যাপ্টেন এম মনসুর আলী, তিনি কি ছিলেন, ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন কি তৎকালীন কি মনসুর আলী ছিলেন কি সিরাজগঞ্জ গাজীপুরে জন্মগ্রহণ করেন। তিনি কি মুজিবনগর সরকারি অর্থ দপ্তরের দায়িত্ব পালন করেন। তাহলে এই কি মনসুর আলী কি ছিল, এই সব মনসুর আলী ছিলেন কি অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাহলে ক্যাপ্টেন এম মনসুর আলী ছিলেন কি তৎকালীন মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী। তিনি দেখো 51 সালে কি আওয়ামী লীগে যোগদান করেন এবং 54 সালে কি পূর্ববঙ্গ আইনসভার কি সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি কি ছিলেন, দেখো মুজিবনগর সরকারি অর্থমন্ত্রী ছিলেন সেই সময় মুক্তিযুদ্ধের সময়। বঙ্গবন্ধু সরকারের পর্যায়ক্রমে অর্থ শিল্প এবং প্রাকৃতিক সম্পদ বাণিজ্য দপ্তরের মন্ত্রী ছিলেন তিনি। শেষে কি যোগাযোগ মন্ত্রী এবং স্বরাষ্ট্র এবং যোগাযোগ মন্ত্রী ছিলেন যোগাযোগ মন্ত্রী ছিলেন 72 থেকে 74 এবং 74 থেকে 75 ছিলেন কি স্বরাষ্ট্র এবং যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাকেও 3রা নভেম্বর 1975 কি তারিখে জেলে বন্দী অবস্থায় কি সেনাবাহিনীর কতিপয় সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। যদি প্রশ্ন আসে জাতীয় 4 নেতাকে কত তারিখে হত্যা করা হয়, 3রা নভেম্বর। তাহলে 3রা নভেম্বর কি জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছিল। এখন দেখো মুজিবনগর সরকারের গঠন। তাহলে মুজিবনগর সরকার কিভাবে গঠন হলো। তাহলে মুজিবনগর সরকার 1971 সালে 10ই এপ্রিল বাংলাদেশের কি সরকারের গঠনের ঘোষণা দেওয়া হয়। স্বাধীনতা সংগ্রামকে আইনগত ভিত্তি দেওয়ার লক্ষ্যে ঐদিনিক আইনের ধারাবাহিকতায় বলবৎ কি আদেশক্রমে কি স্বাধীনতার ঘোষণাপত্র বা সনদকে জারি করা এবং কি স্বাধীনতার ঘোষণাপত্র ছাড়া কি সংগঠন করা সম্ভব ছিল না। তাহলে স্বাধীনতার ঘোষণাপত্র কি মুজিবনগর এবং কি বাংলাদেশ 10 এপ্রিল 1971। তাহলে 1971 সালের 10 এপ্রিল কি মুজিবনগর সরকার গঠন করা হয় এবং পরবর্তীতে 1971 সালের 17 নভেম্বর এই মুজিবনগর সরকার মেহেরপুরের আম্রকানন অর্থাৎ আমবাগানে কি করেছিল, তারা শপথ গ্রহণ করেছিল। তাহলে সেই শপথ গ্রহণে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে কি দেখো, তাহলে দেখো মুজিবনগর সরকারকে শপথ পাঠ অনুষ্ঠান। তাহলে এটা কখন হয়েছিল, 1971 সালে 17 এপ্রিল কি ছিল, শনিবার ছিল দিনটা। 3রা বৈশাখ 1378 বঙ্গাব্দ। তৎকালীন কি মেহেরপুরের কি মহকুমার কি ভবের পাড়া, যেটা কি বৈদ্যনাথ তলা বর্তমান, আমবাগানে কি এক অনাড়ম্বর অনুষ্ঠানে কি প্রবাসী বাংলাদেশ সরকারের কি মন্ত্রিসভার সদস্যরা কি দেশি বিদেশি 127 জন সাংবাদিকের উপস্থিতিতে কি শপথ গ্রহণ করেন। তাহলে এই অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। তাহলে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে ঘোষণা করেন কি আজ থেকে কি 17 এপ্রিল থেকে বৈদ্যনাথ তলার কি নাম মুজিবনগর এবং কি অস্থায়ী রাজধানী কি মুজিবনগর থেকে কি স্বাধীনতার যুদ্ধ পরিচালনা করা হবে। তাহলে বৈদ্যনাথ তলার নাম কি রাখা হয়েছিল, সেই সময়টাতে রাখা হয়েছিল মুজিবনগর। তাহলে এই 17 এপ্রিলের পর থেকে কি এই জায়গাটার নাম হয় মুজিবনগর হয় এবং কি অস্থায়ী রাজধানী কি মুজিবনগর থেকে কি স্বাধীনতার যুদ্ধ পরিচালনা করা হবে। এই ঘোষণাটা কে দিয়েছিল, তাজউদ্দিন আহমেদ এই ঘোষণাটা দিয়েছিলেন। তাহলে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে কি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি হন? স্বাধীনতার ঘোষণাপত্রকে পাঠ করেন কি আইনসভার সদস্য এবং কি প্রত্যক্ষ আওয়ামী লীগের নেতা কি অধ্যাপক ইউসুফ আলী। তাহলে এই অধ্যাপক ইউসুফ আলী কি করেছিল? ক্লাস রুটিন পাওনি তোমরা? ক্লাস রুটিন তো তোমাদের ডেইলি দিয়ে দেওয়া হয়, একদিন আগেই তোমাদের জানায় দেওয়া হয় যে কালকে কি ক্লাস হবে। রুটিন ওইভাবে করা আছে, তোমাদের আগের দিন কিন্তু জানিয়ে দেওয়া হয়, পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে কোন দিন মানে আগামীকাল কি ক্লাসগুলো হবে। আচ্ছা, ক্লাস হচ্ছে এটা ইতিহাস প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায়। তাহলে কি হচ্ছে, মন্ত্রীদের শপথ অনুষ্ঠানকে তিনি পরিচালনা করেন। তাহলে এই যে ইউসুফ আলী কি করেছিল, ইউসুফ আলী মূলত কি শপথ বাক্যটা পাঠ করেন এবং কি সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন। পরবর্তীতে কি হচ্ছে, মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কত 1970 সালে নির্বাচনে নির্বাচিত আইনসভার সদস্যদের নিয়ে। তাহলে 70 সালে যারা নির্বাচিত আইনসভা যারা সদস্য ছিল তাদেরকে নিয়ে কিন্তু এই মুজিবনগর সরকারটা গঠন করা হয়েছিল। এছাড়া কি মুক্তিযুদ্ধকে সক্রিয়ভাবে কি সমর্থন প্রদান এবং কি অংশগ্রহণকারী দলগুলো কি 4 জন নেতা এবং কি 5 জন প্রতিনিধি নিয়ে কি একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। তাহলে সর্বমোট ছিল 9 জন। এই 9 জনকে নিয়ে কি একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এ পরিষদকে মুজিবনগর সরকারকে মুক্তিযুদ্ধ পরিচালনাকে আকণ্ঠ সাহায্য সহযোগিতা প্রদান করে। মুজিবনগর সরকারকে মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করার লক্ষ্যে কি কর্নেল এম.এ.জি. কি ওসমানী, তাহলে এম.এ.জি. ওসমানী কি সশস্ত্র বাহিনীকে প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং কি লেফটেন্যান্ট কর্নেলকে আব্দুর রবকে তিনি কি ছিলেন, চিফ অফ স্টাফ। তাহলে আব্দুর রব ছিল চিফ অফ স্টাফ ছিল। এবং গ্রুপ ক্যাপ্টেন কে ছিল, একে খন্দকারকে কি করা হয়, কোন পোস্ট দেওয়া হয়, ডেপুটি চিফ অফ স্টাফ রূপে কি নিয়োগ দেওয়া হয়। তাহলে এই নামগুলো মুখস্থ রাখতে হবে। চিফ অফ স্টাফ ছিল কে, আব্দুর রব। আর হচ্ছে ডেপুটি চিফ অফ স্টাফ কে ছিল, এ কে খন্দকার। তাহলে নামগুলো মনে রাখবা। এবং কি সমগ্র বাংলাদেশকে কি 11টা সেক্টরে ভাগ করা হয়। তাহলে মুক্তিযুদ্ধের সময় কি বাংলাদেশকে মোট 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল। তার মধ্যে 10 নম্বর সেক্টরে কি কোনো সেক্টর কমান্ডার ছিল না, সেটা ছিল কি একটা সমুদ্র বন্দর এলাকা ছিল। এই জন্য এটাকে কি এইখানে কি কোনো সেক্টর কমান্ডার ছিল না, সেটা কি নৌবাহিনীর আওতায় ছিল। তাহলে এখানে দেখে যে ছকের মধ্যে কিন্তু সবকিছু দেওয়া আছে মুজিবনগর সরকারের তথ্যাবলীগুলো। সেগুলো কি, যে সরকারের ঘোষণা কি ঘটনার ঘোষণা কত 10 এপ্রিল 1971 সালে কি ঘোষণা করা হয়। শপথ গ্রহণ করে কত 17 এপ্রিল 1971। এবং কি শপথ গ্রহণের স্থান কি ছিল, মেহেরপুরের ভবের পাড়া, যেটা কি বর্তমানে বৈদ্যনাথ বলা হচ্ছে। গঠিত হয় কত 1970 সালে কি নির্বাচিত আইনসভার সদস্যদের নিয়ে। এবং এর মন্ত্রণালয় ছিল কয়টা, 12টা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মুজিবনগর সরকারের মন্ত্রণালয় কয়টা ছিল, তাহলে মুজিবনগর সরকারের মন্ত্রণালয় ছিল কয়টা, 12টা মন্ত্রণালয় ছিল। তাহলে এই 12টা মন্ত্রণালয় নিয়ে কিন্তু মূলত এই মুজিবনগর সরকার গঠন করা হয়। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের কি আজকে 6ষ্ঠ অধ্যায়ের আলোচনা, যে কি মুক্তিযুদ্ধ কিভাবে সংগঠিত হয়েছিল এবং কি মুজিবনগর সরকারের গঠন পদ্ধতি, এই ছিল অধ্যায়ের আলোচনা। তাহলে এই অধ্যায় থেকে যেহেতু পুরো অধ্যায়টাই কিন্তু বঙ্গবন্ধু রিলেটেড আছে, তাহলে অধ্যায়টা তোমরা ওইভাবে গুরুত্ব সহকারে না পড়ে জাস্ট অন্তত একবার হলো রিভিশন দিয়ে যাবে, যাতে কি যদি কোনো প্রশ্ন ভুল করে দিয়ে দেয় তাহলে যাতে কি অ্যান্সার করতে পারো। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এ পর্যন্ত তোমাদের ছিল ইতিহাস ক্লাস আজকে এখানেই শেষ। যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবা। যদি কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই বিষয়গুলো জানাবা, সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দোয়া করি সবার যেন পরীক্ষা ভালো হয়, ভালো একটা ফলাফল করতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।